দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি প্লাবন রহমান। আমাদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে তিনজন অতিথি আছে। আপাতত আমাদের শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন প্রণব সাহা, সম্পাদক ডিবিসি নিউজ 24 ঘন্টা টেলিভিশন চ্যানেল। আমাদের সঙ্গে আছেন জুলহাস আলম, ব্যুরো চিফ, অ্যাসোসিয়েট প্রেস এপি। আমাদের সঙ্গে আছেন তৌফিক মারুফ, সভাপতি হেলথ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। এবং আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হবেন ডাক্তার আবুল হাসনাত মিল্টন, যিনি চেয়ারম্যান ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজনে। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। প্রণব সাহা, একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই। চালের দাম বাড়ছেই। আপনি দীর্ঘদিন অর্থনীতি বিষয়ে কাজ করেছেন আমি যতটুকু জানি। একটু আপনার কাছে জানতে চাই, আসলে এখন তো আসলে একটা মহাসংকট চলছে বাংলাদেশে, কারণ বন্যা, তার মধ্যে করোনা মহামারী, একটা বড় অংশের মানুষ খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আসলে সেই জায়গায় চালের দাম, যেটি ছাড়া আসলে বাংলাদেশের মানুষের চলেই না, এই চালের দাম যে বাড়ছে এবং গত এক সপ্তাহে প্রতি কেজি চালে 3 থেকে 5 টাকা বেড়েছে। বস্তায় যেটি 50 কেজির বস্তা, সেখানে 150 থেকে 200 টাকাও বেড়েছে বলা হচ্ছে। সেই জায়গায় মানে চালের দামটা কেন নিয়ন্ত্রণে থাকছে না? প্রণব, আপনাকে ধন্যবাদ। চালের দামটা কেন নিয়ন্ত্রণে থাকছে না, এটার জবাবটা এরকম হবে, কারণ আমরাও ফলো করছি গত কিছুদিন যাবত। কারণ আপনি জানেন যে আমাদের সর্বশেষ যে ফলন বোরো ধান, সেটি ভালো হয়েছিল এই মানে আমাদের করোনা সত্ত্বেও এবং গত প্রাকৃতিক অবস্থা সত্ত্বেও কিন্তু বড়টা ভালো হয়েছিল। এবং আমাদের ধান কাটার যে সমস্যা উদ্ভূত হয়, বিশেষ করে এই প্যান্ডামিকের সময় ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছিল না, সেটি নানাভাবে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছিল। আমরা পুলিশের তত্ত্বাবধানে এক জায়গায় শ্রমিককে আরেক জায়গায় পাঠানোর চেষ্টা করেছি, সেটা কিন্তু সফল হয়েছিল। ফলে ধানের কাটার যে সংকট, সেটি কিন্তু আমরা উত্তরণ করতে পেরেছিলাম। এবং আমি এমনটা বলি যে কৃষি ক্ষেত্রে হয়তো দেখবেন আপনি যে করোনার যে প্রকোপ, সেটা কৃষি ক্ষেত্রে কম হয়েছে। ফলে এই ভরা মৌসুমে যখন আমাদের সবার কাছে ধান আছে বলে আমরা জানি, তখন চালের দাম কেন বাড়বে? এটি একটি পরস্পর বিপরীত ধর্মী বক্তব্য আমরা পাই। একটি হলো যে সরকার যেরকম ভাবে ধান কিনছে, সেটি পুরোপুরি ধান কেনা হচ্ছে না, সেটি একটি। আবার এই সময় আমরা একটা গবেষণা বা একটি তথ্যপত্র সংগ্রহ করে দেখছি, ধান যারা কাজ করেন তারাও এটা বলছে যে একরকম মৌসুমি ব্যবসায়ীর আগমন ঘটেছে এবারের এই ধানের সময়। তারা অনেক ধান বা চাল তারা একটা স্টক করেছে, যারা নিয়মিত ব্যবসায়ী নয়। কারণ এই মহামারীর সময় মানুষ বেশি ধান কিনে রাখবে বা বেশি চাল কিনে রাখবে, ফলে চালের দাম একটু বাড়তি পাওয়া যাবে। এইরকম আশঙ্কা থেকে কিছু কিছু নতুন ব্যবসায়ী গজিয়েছে, বলে আমি গজিয়েছে শব্দটাই ব্যবহার করলাম, দুঃখিত, যে তারা মনে করছে যে চালের দাম হবে, চালের একটা সংকট হবে, ফলে চালের কিন্তু নানা রকম ব্যবসায়ী তারা কিছু মজুদের জায়গায় গিয়েছে বলে খবর আসছিল। সেক্ষেত্রে চালের দামটি বাড়ছে। আর যারা মিলার, তারা বলছিলেন যে সঠিক দামে, তারা যে দামে ধান কিনতে চান সেই দামে নাকি তারা ধান পাচ্ছে না, মানে চাষিরা নাকি ধান, কৃষক নাকি ধান বিক্রি করছে না। এইটাও একটা অজুহাত বলে আমাদের মনে হয়, যেহেতু দেশে একটি মহামারীর সংকট চলছে সারা পৃথিবী জুড়ে। এবং আপনি দেখবেন যে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে খাদ্যমন্ত্রী যদি দেখেন, একদিন দুদিন তিনি এমনও বলেছেন যে চালের ব্যাপারে প্রয়োজনে বিদেশ থেকে চাল আমদানি করা হবে। সেটাও আমরা বিতর্ক করেছিলাম যে আমাদের চালের ফলন যদি ঠিক হয়ে থাকে, যদি আমরা বোরো ধান ঠিকভাবে কাটতে পারি, তাহলে কেন এই মৌসুমে আমরা চাল আমদানি করব? তখন আমরা ব্যক্তিগত পর্যায়ে বা অনেকটা রিপোর্টও হয়েছে যে এই চালের দামের ক্ষেত্রে একটি হুমকির মতন দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয় থেকে, যে যদি ব্যবসায়ীরা চাল ঠিকভাবে না ছাড়ে বা মজুদ যদি তারা করে, ধানের বা চালের দাম যদি বাড়িয়ে দেয়, সেটা মোকাবেলা করার জন্য সরকার এই বাজারে ছেড়েছে, দরকার হলে প্রয়োজনে চাল আমদানি করা হবে। সেখানে শুল্কের কি হবে সেটি নিয়েও আলোচনা হচ্ছিল। আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন, যারা আসলে খুচরা পর্যায়ে চাল বিক্রি করেন, তারা যেটি বলছেন যে কি কারণে দাম বাড়ছে তারা আসলে বুঝতে পারছেন না। কারণ এবার তো ধানের ফলন ভালো হয়েছে, যেমনটা আপনি বলছেন, এবং এটি সবাই জানে যে ধানের ফলন ভালো হয়েছে। এই জন্য যে যাদের হাতে চাল ধান আছে তারা ছাড়ছে না, যাদের হাতে চাল বা ধান আছে তারা ছাড়ছে না। তারা মনে করছে যে একটি সংকট হবে এবং এই মহামারীর সময় সেই সুযোগটা নিয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু খাদ্য মন্ত্রণালয় বারবার বলা হচ্ছে যে প্রয়োজনে চাল আমদানি করা হবে। আমাদের হিসাবে মনে হয় যে চাল আমদানি করার এখন কোনো যৌক্তিকতা নাই, তারপরে তারা করতে যাচ্ছে এই সমস্ত ব্যবসায়ীদেরকে একটি হুমকি দেওয়ার জন্য। জি জুলহাস আলম, এবার তো আসলে ধানের ফলন ভালো হচ্ছে, কিন্তু যেটি হচ্ছে যে প্রণব সাহা যেটি বলার চেষ্টা করেছেন যে অনেকে চাল বা ধান বেশি করে কিনে রেখেছেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে প্রতি বছর ন্যায্য মূল্য কৃষকরা পায় না, সেরকম একরকম বিক্ষোভ হয়, অনেকে ধান ফেলে দিয়েছেন, বিক্রি করেন না, সেরকম অবস্থাও তৈরি হয়। এবং গত বছরেরও এরকম বাস্তবতা তৈরি হয়েছিল। এবারও কিন্তু কৃষকদের পক্ষ থেকে ন্যায্য মূল্য না পাওয়ার একরকম অভিযোগ আছে। প্রতি বছরই কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয় যে আপনার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে তারা ধান কিনবেন।
তারপরেও কেন মানে এরকম মহামারীর মধ্যেও কেন দামটা নিয়ন্ত্রণে রাখা গেল না? আপনার চোখে একটু দেখতে চাই এই জায়গাটা। প্রথম কথা হলো যে, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে আপনি জানেন যে দেশে একটি বন্যা চলছে এবং একটি বিরাট অঞ্চল বাংলাদেশের পানির নিচে অনেকদিন ধরে। জি। একটু একটু করে পানি কমা শুরু হয়েছিল, কিন্তু আবার গত দুদিনের একদিনের বৃষ্টি এবং আরো দুদিন বৃষ্টি হবে বলে বলা হচ্ছে। তার প্রেক্ষিতে সংকট কিন্তু রয়ে গেছে। তার আগে আবার সাইক্লোন হলো, দেখেন বড় ফসল বা খুব ভালো হয়েছে, আমাদের ফলন ভালো হয়েছে, তারপরে কিন্তু অনেক ফসল নষ্ট হয়েছে আমাদের বন্যার কারণে। কারণ আপনি জানেন যে প্রায় 1/3 সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে দেশের প্রায় 1/3 পানির নিচে। তো এই অবস্থায় যেটি হয়, যেটি প্রণব শাহ বলছিলেন যে মধ্যস্বত্ব ভোগীদের একটি গ্রুপ, তারা চালটাকে বা চালের দামটাকে বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন। আর ন্যায্য মূল্যের কথা যেটি বললেন সেটি হচ্ছে যে ন্যায্য মূল্যে সরকার। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ডাক্তার আবুল হাসনাত মিল্টন, যিনি চেয়ারম্যান ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি অ্যান্ড রাইটস। ডাক্তার আবুল হাসনাত মিল্টন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আজ আমরা একটু শুনছিলাম জুলহাস সালামের কাছ থেকে। জি, জুলহাস সালাম। জি, ন্যায্য মূল্যের কথা বলছেন। ন্যায্য মূল্যের ক্ষেত্রে যেটি হয়, এটি যে প্রক্রিয়ায় চালটাকে বা ধানটাকে সংগ্রহ করা হয়, সেই ক্ষেত্রে প্রশাসনিক এবং স্থানীয় যেসব ফরিয়া, তারপরে রাজনৈতিক যে প্রভাব থাকে, সেটি কিন্তু সরকারের উচ্চ মহলের যে আশা বা আকাঙ্ক্ষা সেটিকে পূরণ করতে দেয় না। আমার কিছু অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে যে চাল কেনার ক্ষেত্রে আমরা দেখেছি যে উপজেলা পর্যায়ে কিছু কি বলে টিকিট দেওয়া হয় বা কিছু ইয়ে করা হয় যে বাজারে বাজারে গিয়ে চাল কেনা হবে, কিন্তু দেখা যায় যে একই জায়গা থেকে প্রশাসনের লোকজন গিয়ে তারা একটু কিছুক্ষণ সময় থেকে তারপর এটা চলে আসেন। আসার পরে যেটা হয় যে ওই স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বা যারা এগুলো করেন, তারা এটা নিয়ন্ত্রণে নিয়ে তখন কৃষকদের কাছ থেকে তারা ধান নিয়ে নেয় বা কম পয়সায় ধান নিয়ে নেয়। তো এই বাস্তবতাটা কিন্তু সারা বাংলাদেশে, আমার অন্তত গত 3-4 বছরে আমি বিভিন্ন সময় গ্রামীণ পর্যায়ে এটি কিন্তু নিজে চোখে দেখেছি বা নিজের অভিজ্ঞতা আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের মনিটরিং, আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা এবং রাজনৈতিক যে সদিচ্ছা, বিশেষ করে স্থানীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে রাজনৈতিক সদিচ্ছা, সেগুলোকে কিন্তু নিশ্চিত করতে হবে। তা না হলে এই ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারটা আপনি জানেন যে সেটি নিশ্চিত করে যাবে না। আপনি জানেন আসলে রাজনৈতিক সদিচ্ছার কোনো ঘাটতি ছিল মনে করেন? কারণ এবার কি একটু বাড়তি নজরদারির মধ্যে রাখা হয়েছিল কিনা আপনার? এইবার যেটি ঘটনা হচ্ছে যে দেখেন সরকার কিন্তু চেষ্টা করছে। আপনি দেখেন যে গত 4 মাস বা মার্চ মাসের পর থেকে কিন্তু সরকার নিরন্তর ভাবে কিন্তু গ্রামীণ পর্যায়ে গরিব মানুষকে নানা রকম ত্রাণ দিয়ে যাচ্ছে, বিশেষ করে চাল দিয়ে যাচ্ছে। স্থানীয় সরকারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে স্থানীয় সরকার অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোর মাধ্যমে কিন্তু দিয়ে যাচ্ছে। সেটি একটি বিষয়। আর যেটি বললাম যে বন্যা একটি বড় ফ্যাক্টর। আর তৃতীয় যেটি প্রথমে এসেছিল, তৃতীয় বিষয় হচ্ছে যে এই মধ্যস্বত্বভোগীদের। তো আমি মনে করি যে মনিটরিং এর ব্যাপারটি ডেফিনেটলি এটিকে আরো জোরদার করতে হবে এবং কোথায় সংকট আছে সেটা বের করতে হবে, এবং মিডিয়ারও সেখানে রোল প্লে করার আছে। কৃষকদের যেটা অভিযোগ সবসময়, কৃষকরা কিন্তু ভালো দাম পায় না কখনো। কারণ হচ্ছে যে তারা কিন্তু দুর্বল, তাদের কোনো সংগঠন নেই। সরকারি দলের কৃষক সংগঠন আছে, কিন্তু দেখা যায় যে কৃষক সংগঠনের কৃষকরা সেই সংগঠন করে না। দেখা যায় যে অন্যান্য কিছু সংগঠন আছে কৃষকদের নিয়ে কাজ করে, তারা অনেকটা কমার্শিয়াল বা তারা তাদের নিজেদের ব্যবসা বা ওইভাবে চিন্তা করে। তো সেই জায়গা থেকে কৃষকদের সংগঠিত করার কোনো মেকানিজম আমাদের নেই। আর প্রশাসনের জায়গায় দুর্বলতা আছে, প্রশাসনের দুর্নীতি আছে এবং সেই জায়গাটিতে স্থানীয়ভাবে যে এমপি সাহেবরা আছেন এবং স্থানীয় উপজেলা পরিষদ আছে, তাদের যে রাজনৈতিক প্রভাব, সেটি কিন্তু ওই রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করে যদি এটাকে একটি স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করা যায় এই প্রক্রিয়াটি, তাহলেই কৃষকদের ন্যায়। অনেক ধন্যবাদ জুলহাস সালাম। আবার আসবো আপনার কাছে। তৌফিক মারুফ, আপনার কাছে আসতে চাই। তৌফিক মারুফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আজকে বলেছেন যে মহামারী যে করোনা চলছে, করোনাকাল, সেটির অবসান হতে পারে 2 বছরের মধ্যে। আমি একটু বাংলাদেশের বাস্তবতা আপনার কাছ থেকে বুঝতে চাই আর সেই জায়গায় বাংলাদেশ যদি মোটামুটি স্বস্তিতে এখনকার যে অবস্থা, সেই অবস্থায় যদি চলতে চাই, আরও যদি স্বাভাবিক জীবনে ফিরতে চাই, সেক্ষেত্রে এখন আসলে কোনো রকম মানে কি ধরনের মানে স্বাস্থ্যবিধি যেভাবে মেনে চলছে আবার একটা বড় অংশ চলছে না, এভাবেই যদি চলতে চাই, সেক্ষেত্রে আসলেই পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব কিনা?
তৌফিক মারুফ। আমি অন্যভাবে একটু বলতে চাই, আমরা আসলে পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী এখন যা দেখছি তাতে আমার কাছে অন্তত মনে হয় না যে বাংলাদেশে আর কোন অস্বাভাবিক পরিস্থিতি আছে। ওই মুখের নিচে আর অনেকে আবার মাস্ক ব্যবহার করেন। এছাড়া আমরা যদি আমাদের জীবনযাত্রা দেখি, সেটি ঘরে কিংবা ঘরের বাইরে, রাস্তাঘাটে যানজট থেকে শুরু করে বাণিজ্য, মার্কেটিং, সবকিছু, যোগাযোগ, সব ক্ষেত্রেই। তো সেই জায়গাটিতে আসলে আমি মনে করি না যে এখন কোনো কিছু আর স্বাভাবিকতার বাইরে আছে। শুধু আমাদের ভিতরে এক ধরনের সংশয় আছে যে এই করোনা এইভাবে বিদায় নিবে, বা আমরা মনে করি যখন গণমাধ্যম আর করোনার বলবে দেশ থেকে করোনা চলে যাবে, এরকম একটি অবস্থা। বাস্তবিক অর্থে আমরা স্বস্তিতে আছি, এটি ঠিক। আমরা যদি ভারতের দিকে তাকাই, তুলনায় স্বস্তিতে আছি। আমরা যদি আমেরিকার দিকে তাকাই, সেই তুলনায় স্বস্তিতে আছি, কিন্তু ব্রাজিলের চেয়েও স্বস্তিতে আছি। কিন্তু এই কথাটি আবার সত্যি যে আমাদের এই মৃত্যু হার কিংবা সংক্রমণ হার, যেটাকেই বলি, পরীক্ষা অনেক কম হচ্ছে, কয়েক গুণ কম হচ্ছে, সেগুলো ঠিক আছে, কিন্তু মৃত্যু হারটা কিংবা সংক্রমণ এটি কিন্তু নিচে নামছে না, অর্থাৎ প্রত্যাশিত হারে নিচে নামছে না, উপরে উঠছে না, এটা স্বস্তি। কিন্তু নিচে যে নামছে না, এটি কিন্তু আবার উদ্বেগজনক একটা ব্যাপার। এখন এই নিচে যখন নামতে শুরু করবে একটু দ্রুত গতিতে, তখন থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা আসলে একটি জায়গা যাচ্ছি। তো রিপোর্ট এখন তো আলটিমেটলি টেস্ট হচ্ছে কম, টেস্ট একেবারেই কম। তারপরেও দেখেন যে যতটা টেস্ট হচ্ছে তার মধ্যে 2000-এর বেশি প্রতিদিন গড়ে আসলে শনাক্ত করা যাচ্ছে। এবং দেখেন আপনি যদি মৃত্যুর কথা বলেন, মারা যাচ্ছে সেটিও 30 থেকে 40, তারও বেশি যদি গত কয়েকদিন বা 2-3 সপ্তাহ 4 সপ্তাহ যদি খেয়াল করেন। সেই জায়গায় কি আসলেই মানে আপনি যেটি বলছেন যে স্বস্তিকর অবস্থা, আসলেই কি সেটি অবস্থা, নাকি টেস্ট করলে আরও বেশি, মানে টেস্ট যদি পুরোপুরি আওতায় আসতো সেক্ষেত্রে ভিন্ন চিত্র পাওয়া যেত? মানে আসলে কি বোঝা যাচ্ছে যতটা টেস্ট হচ্ছে তাতে করে অবস্থা কি? আমি কথাটা আবার একটু রিপিট করি, সেটি হচ্ছে টেস্ট করলে আক্রান্তের সংখ্যাটা বেশি পাওয়া যাবে, এটি একেবারেই প্রথমত। কিন্তু মৃত্যুর জায়গাটা কিন্তু এই টেস্টের সঙ্গে খুব যে একটা বেশি, এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে যে খুব একটা বেশি সম্পৃক্ত, সেটি কিন্তু মনে হচ্ছে না। কারণ এ পর্যন্ত গত 3 মাসে আপনার 21 থেকে 64 এর মধ্যে মৃত্যুটা ঘটছে। এখন আমি কিন্তু ওই কথাটা বলতে চাই যে যেমন উপরে উঠছে না, 50-এর উপরে সাম্প্রতিক সময়ে ওঠেনি। 2 দিন এই 6 মাসের মধ্যে 2 দিন 64, 60-এর উপরে ছিল, আর বাকি সবই 50, 55, এরপরে 40-এর ঘরে 40, 44, 41, এরকম 49 ইত্যাদি। কিন্তু 21-এর নিচে কেন আমরা নামতে পারছি না, এইটি কিন্তু শঙ্কার বিষয়। আমরা দীর্ঘদিন পর্যন্ত 21-এ যাচ্ছি না, সংক্রমণটা পরীক্ষা কম, তার মানে শনাক্তটা কম হচ্ছে, এটি আমরা বলতে পারি। কিন্তু তার মানে এই নয় যে আমাদের এখানে সংক্রমণ কম, বরং আমি এই কথাটি এইভাবে বলতে চাই যে যারা নেগেটিভ হচ্ছে, আমরা যেমন ফলস পজিটিভ, ফলস নেগেটিভের কথা বলছি, আমি ফলস পজিটিভের চেয়ে ফলস নেগেটিভকে বেশি গুরুত্ব দেই, বিশেষজ্ঞদেরকে রেফার করে, ওনাদের রেফারেন্স ধরে ওনারা যে জিনিসটা বলে সেটি আমি বিশ্বাস করি, বা আমি আমার পর্যবেক্ষণও তাই বলছে যে যেই পরিমাণ এই যে যত পরিমাণ নেগেটিভ হয়, এর মধ্যে অনেকটা অংশই কিন্তু ফলস নেগেটিভ আছে। তো শুনুন, আসবো আপনার কাছে, আবার আসবো। আমরা একটু অস্ট্রেলিয়া থেকে ঘুরে আসতে চাই। ডাক্তার আবুল হাসনাত মিল্টন, শুনতে পাচ্ছেন? আবুল হাসনাত মিল্টন, জি। ডাক্তার আবুল হাসনাত মিল্টন, একটু প্রথমে অস্ট্রেলিয়ার অবস্থা জানতে চাই আপনার কাছ থেকে। জনজীবন আসলে কতটা স্বাভাবিক সেখানে, এবং স্বাস্থ্যবিধি নিয়ে তো বাংলাদেশে একরকম তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা আছে, মানুষ মানছে মানছে না। অস্ট্রেলিয়ার মানুষ আসলে কতটা স্বাস্থ্যবিধি মানছে? অস্ট্রেলিয়ার মানে পরিস্থিতিটা কিন্তু অনেক আগেই নিয়ন্ত্রিত। জি। মাঝখানে আমাদের যে ভিক্টোরিয়া, যেটি মেলবোর্ন, ভিক্টোরিয়ার মূল শহর, মেলবোর্নে গত 6 সপ্তাহ ধরে এটি অনেক বেশি বেড়েছিল, কিন্তু এই 1 সপ্তাহ ধরে দেখছি যে সেই প্রবণতা, সংক্রমণের হার নিম্নমুখী। এবং পরশুদিন আমাদের নিউ সাউথ ওয়েলস, সেখানে মাত্র 1টি কেস পেয়েছি, এবং ভিক্টোরিয়ায় যেখানে আমরা দিনের 700
800-র মতো কেস পেতাম করোনা পজিটিভ, সেখানে আমরা এখন 200-র নিচে নেমে গেছে। সুতরাং ভিক্টোরিয়া আমরা খুব স্ট্রিক্ট লকডাউন দেখেছি, সেখানে সেনাবাহিনী পর্যন্ত নেমেছিল এবং তার রেজাল্ট আমরা পেয়েছি, যেটা লকডাউনের রেজাল্ট সাধারণত 4 সপ্তাহের মধ্যেই কার্ভটা নিম্নগামী হয়, সেটা আমরা পেয়েছি ভিক্টোরিয়ায়। সো অস্ট্রেলিয়া এখন ওই মাঝখানে যে সেকেন্ড ওয়েভটা এসেছিল সেটিও এখন নিয়ন্ত্রণের পক্ষে। তো আমাদের নিউ সাউথ ওয়েলসের জনজীবন এখন অনেকটা স্বাভাবিক, কিন্তু আমরা যেখানে যতদূর সম্ভব আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি। যেমন বাইরে বেরোলে সাধারণত লোকের অভাবে ভিড় দেখা যায় না, যেমন সমুদ্র সৈকত বা যেসব টুরিস্ট এলাকায় অনেক বেশি লোক থাকার কথা, সো বলা যায় যে অনেক নিয়ন্ত্রিত। আর বাংলাদেশে সংক্রমণের হারটা নিয়ে যেটা বলছেন বা আমার পূর্ববর্তী বক্তারা যেটা বললেন যে বাংলাদেশে সংক্রমণের হার কমছে না, এটা যেভাবে থাকার কথা। টেস্ট আমরা সীমিত করেছি 13,000, 12,000 বা 11,000 এবং শতকরা 20 ভাগের বেশি টেস্ট পজিটিভ পাচ্ছি। সুতরাং আমরা বলবো যে আমাদের সমাজে সংক্রমণের যে হার সেটি ধারাবাহিকভাবে চলছে, যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস। হ্যাঁ, সো সেটা চলছে, কিন্তু আমাদের সৌভাগ্য বলেন বা আমাদের যে কারণে বাংলাদেশ একটু এগিয়ে আছে সেটি হলো আমাদের মৃত্যু হার কম। আমাদের সরকারিভাবে ঘোষিত মৃত্যু হার প্রতিদিন 40 জন 50 জন বলছে, এটি নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছে। তো আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে আমাদের মৃত্যু হার এর 2 গুণ বা 3 গুণ বা 4 গুণও, তাও কিন্তু মৃত্যু হার কম। এই মৃত্যু হার কমের কারণ যেটা সম্ভাব্য মনে করা হচ্ছে, তার প্রথম কারণ হলো যে আমাদের পপুলেশনটা রিলেটিভলি ইয়াং, মানে আমাদের কিন্তু 65 বছরের বেশি মানুষের সংখ্যা আনুপাতিক হারে 5.5 বা 6 সেদিক দিয়ে, যেখানে ইতালি বা আমেরিকা এসব দেশে এই বয়স্ক মানুষের সংখ্যা সমগ্র জনসংখ্যার 30-40%। সুতরাং এই দিক দিয়ে আমাদের বয়স্ক মানুষের সংখ্যা কম, আমাদের বয়স্ক মানুষগুলো কাজে কম যায়, আমাদের যে ওয়ার্কফোর্স এরা অনেক বেশি তারুণ্য নির্ভর। যেমন বস্তির মতো ঘনবসতি এলাকায় আপনি দেখবেন যে বয়স্ক মানুষের সংখ্যা কিন্তু কম, তারা গ্রামে চলে গেছে। এদিক দিয়ে একটা কারণ। আরেকটা কারণ যেটি ধারণা করা হয় যে আমাদের যতগুলো করোনা ভাইরাসের, নোভেল করোনা ভাইরাসের যতগুলো ভ্যারিয়েশন আসছে, বিভিন্ন টাইপ আসছে, সেই টাইপ গুলোতে কিন্তু যে করোনা ভাইরাসের অনেকগুলো টাইপ আছে, কিছু আছে খুব মারাত্মক, কিছু আছে কম মারাত্মক। তো বাংলাদেশে যে ভাইরাসের গুলো আমরা পেয়েছি টাইপ গুলা, সেগুলো দেখা যাবে যে অধিকাংশই কম মারাত্মক। তো এই দুটো কারণে সাধারণত আমাদের মৃত্যু কম। যখন মৃত্যু কম হচ্ছে, স্বভাবতই আমাদের অর্থনীতি চালু রাখার একটা প্রসঙ্গ উঠে এসেছে এবং আমরা দেখছি যে আমরা স্বাস্থ্যবিধি কিন্তু মানছি না যেভাবে মানার কথা। এটা সত্য, কিন্তু মৃত্যু কম হওয়ার কারণে আমরা একটা অটোমেটিক একটা বোনাস পেয়েছি বলা যায়, তুলনামূলক স্বস্তির মধ্যে আছে আসলে বাংলাদেশ। ডাক্তার আবুল হাসান বলেন, আসবো আপনার কাছে, আবার আসবো, আমরা একটু আবারও যেতে চাই প্রণব শাহ আপনার কাছে। প্রণব শাহ, বাংলাদেশে যেটি হচ্ছে এখন, মানে যে বিষয়টি শেষ করলেন আসলে ডাক্তার আবুল হাসান বেল্টন, স্বাস্থ্যবিধি মানছে না অনেকে, এবং সেই জায়গায় গণপরিবহনের বিষয়টি একটু নজরে আনতে চাই। গণপরিবহনে যেটি সিদ্ধান্ত হতে যাচ্ছে একরকম, যেটি প্রস্তাব করা হচ্ছে গণপরিবহন মালিকদের পক্ষ থেকে, যে তারা এখন মানে যে স্বাস্থ্যবিধি তারা মেনে চলবেন, কিন্তু তারা প্রত্যেক সিটে যাত্রী নিতে চান, একই সঙ্গে দাঁড়িয়ে কোনো যাত্রী যাবে না, এবং তারা দাবি করতে চান যে তারা পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনি কতটা ভরসা করতে পারেন এই বিষয়টিতে? প্রণব সাহা। না, প্রথমত ভরসা করতে পারি না, ভরসা করতে চাইও না, কারণ যতটুকু স্বস্তির মধ্যে আমরা আছি সেটা পরিসংখ্যানের হিসাবে, কিন্তু যারা শনাক্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছেন, তাদের জীবন কিন্তু অনেক দুর্বিষহ, সেটা মানসিক থেকে শুরু করে শারীরিক নানাভাবে। এখন আমরা প্রথম শকটা অ্যাবজর্ব করে ফেলেছি। এখন আমি আমার পাশের ঘরে একজন করোনা রোগী থাকলেও জুন মাসে যতটা ভয় পেতাম, এপ্রিল মাসে যতটা ভয় পেতাম, এখন তার থেকে কম ভয় পাই, তার থেকে কম ঘাবড়ে যাই, যে এত বেশি হয়তো হাসপাতাল মুখী হতে হবে না। এই যে একটা
আত্মবিশ্বাস মানুষের মধ্যে জন্মেছে যে যত বেশি আক্রান্ত হোক না কেন তাদের সবাইকে হসপিটালাইজ হবে না, সবারই ভেন্টিলেটর লাগবে না, সবাইকে আইসিইউতে যেতে হবে না। এই জায়গাটা তো মানসিক স্বস্তি। কিন্তু পরিসংখ্যান যদি দেখেন, শনাক্তের হার যদি দেখেন, বা এই যে আমরা কম পরীক্ষা হচ্ছে, এবং মারুফ যদি কিছুটা বললেন যে ফলস নেগেটিভ হচ্ছে কিনা, আমরা টেস্ট নিয়েও তো নেগেটিভ পজিটিভ, এমনকি জাতীয় ফুটবল দলের টেস্ট নিয়েও আমাদের নানা রকম হ্যাঁ বা না পজিটিভ নেগেটিভ দেখলাম আমরা। সেক্ষেত্রে একটা মনে করি স্বস্তির জায়গাটা মানসিক, এবং সেই জায়গাটা ভয়টা কেটে গেছে। আরেকটা যদি বলেন যে 25শে মে আমরা ঈদ পালন করে, ঈদ উল ফিতর পালন করার পরে আমরা জুন জুলাইতে যে পরিসংখ্যান দেখতাম, যে শনাক্ত দেখতাম, আমরা গত পয়লা অগাস্টে যে ঈদ উল আজহা করলাম, পয়লা অগাস্টে যে ঈদ উল আজহা পালন করলাম, তারপরে আমরা 15 দিন পার করে ফেলেছি, এবং কোরবানির ঈদ, তারপরে আমরা 20-22 দিন পার করে ফেললাম। ফলে জুন জুলাইয়ের যে ওয়েবটা আমরা দেখছিলাম, সেই ওয়েবটা হয়তো আমরা দেখছি না। কিন্তু মানুষ যেটা বললেন, আমি সেটা রেফার করতে চাই, দেখেন মৃত্যুর হার কিন্তু, আপনি যদি মৃত্যুর সংখ্যাও যদি দেখেন, 30-এ কিন্তু একদিনও নামে নেই, এবং 40-46 পর্যন্ত উঠেছিল। আমাদের সর্বোচ্চ মৃত্যু একদিন হয়েছিল 63। এখন আমরা এরকম একটা স্বস্তির মধ্যে আছি, যদি কখনো না আবার 63 হয় তাহলে হয়তো আমরা আর ভয় পাবো না। কিন্তু এই 63টা যদি কোনোদিন আমরা 100 দেখি, 70 দেখি, তাহলে কিন্তু কিছুটা ভয় পাবে। দেখেন, আরেকটা হলো, একটা আমি মনে করি সরকারি ভাবে এটাকে একটু কিছুটা উপেক্ষা করা হচ্ছে বলে আমার মতামত। যেমন যেটি আমি একটু যোগ করি, সেটা হচ্ছে 21% নিচে, মানে 20% নিচে নামানো যায়নি শুরু থেকে এখন পর্যন্ত। করোনা যতটা টেস্ট হচ্ছে, যতটা শনাক্ত হচ্ছে, সেই হার, সেইটি কেন নামানো যাচ্ছে না? আমরা কি মানে চেষ্টা করা একেবারে ছেড়ে দিলাম কিনা, বা যদি চেষ্টা করা ছেড়ে দেওয়া হয়, আদৌ কোনো চেষ্টা আছে বলে আমি মনে করি না। জি, একটা গণমাধ্যমে আমরা কিছু বলি, কিছু অনুষ্ঠান হয়, কিন্তু আপনি সেই জাতীয় পরামর্শ কমিটি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য অধিদপ্তরই বলেন, তাদের কি এফোর্টটা এখন আছে প্রচারণা ছাড়া? সেই প্রচারণাটাও তারা কমায় দিতে চায়, তারা প্রেস লিস্টও ঠিকভাবে দেয় না। আগে প্রতিদিন 2টার সময় আমরা একটা পরিসংখ্যান পেতাম, সেই পরিসংখ্যানটা আমরা পাই, সেটা আমরা ভরসা করতে চাই, কিন্তু সেটাও কখনো 3টায়, কখনো 3:30টায় প্রেস লিস্ট দিয়ে দিবে, কাউকে কথা বলতে দিবে না। স্বাস্থ্য অধিদপ্তরের, স্বাস্থ্য বিভাগের সেরকম নোটিশও আমরা দেখেছি। এমনকি আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলে ফেলেছেন যে করোনা এমনি এমনি চলে যাবে, এমনকি ভ্যাকসিন লাগবে না বলে উনি একটা নাগরিক সমাজের মধ্যে একটি গণমাধ্যমে বলে দিলেন। এখন কিন্তু উনি বলেন নাই যে উনি ভুল করে বলেছেন। আজকে একজন মন্ত্রী বললেন করোনা এত সহজে যাবে না। তার মানে সরকারের কোনো একটা জায়গা থেকে এই করোনা আক্রান্ত বিষয়টি বা কোভিড-19 এই মহামারীটিকে একটু যেন কম গুরুত্ব দিতে চাচ্ছে বলে আমাদের মনে হয়। আমরা রেল টেল খুলে দিচ্ছি, আমরা, আপনি বলছিলেন যে জনপরিবহনের প্রস্তাব এসে গেছে, যে আবার আগের মতন অবস্থায় ফিরে যায়, কেন আমরা বেশি টিকিট দিয়ে কষ্ট করে যাব? এবং আপনি যদি কোথাও বের হন, তাহলে কোথাও কিন্তু দেখবেন না যে স্বাস্থ্যবিধিটি মানা হচ্ছে বা কেউ মানানোর চেষ্টা করছে, কোনো আইন প্রয়োগ করে। আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে মাস্ক না করলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আপনি কি কোনো ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পান? আমরা কি কোনো টেলিভিশনে, পত্রিকায় দেখি যে কালকে 10টি টিম বা 20টি টিম সারা বাংলাদেশে নেমেছিল, তারা 500 জনকে জি আসবো আপনার কাছে, আবারও আসবো। আমি একটু জুলহাস আলমের কাছে যেতে চাই। জুলহাস আলম, নিশ্চয়ই শুনছিলেন, একটু আপনার কাছে জানতে চাই, এই যে উদাসীনতার সরকারের কিংবা যে ব্যবস্থা নেই, মানে সেটি আপনার কাছে কেন মনে হয়? এরকম উদাসীনতা কেন এই জায়গাটা? আমরা কি আসলেই এতটা ভালো অবস্থার মধ্যে আছি, বা সামনে কোনো বিপদ নেই যদি এভাবে চলতে থাকি? কেন নেই এটা বলা খুব মুশকিল, কারণ আসলে আমাদের এগুলো এনফোর্সমেন্টে তো আমাদের রাষ্ট্র হিসেবে আমরা সবসময় খুব পিছিয়ে আছি। সবকিছুতে দেখবেন সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু তার বাস্তবায়ন নেই। তো সেইরকমই এটাও হয়েছে, কারণ আমাদের রাষ্ট্রযন্ত্রের এই ভিতরে এনফোর্সমেন্ট নিয়ে মানে শুরু আগে থেকেই অনেক জটিলতা ছিল, এবং সেগুলো নিয়ে আমাদের কারো কিছু যায় আসে না। দুটো ভাগে আমরা দেখতে পারি, একটা নাগরিক জীবন আর একটা গ্রামীণ জীবন। গ্রামীণ জীবনে আপনি নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আছে, আপনি যদি যান তাহলে দেখবেন যে দুনিয়াতে বা দেশে যে এরকম একটা বিপদ চলছে, এটার কোনো লেশ মাত্র আপনি পাবেন না, কোথাও পাবেন না। এবং মাস্ক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর কোনো চিহ্ন মাত্র আপনি পাবেন না। শহরে জীবনে যারা আমরা কিছুটা তথাকথিত ভদ্রলোক বা ভদ্রলোকের পাড়া আছে, সেসব জায়গায় হয়তোবা আমরা কিছুটা সচেতনতা দেখাই, কিন্তু তারপর আপনি দেখবেন, আজকে আমি দেখছিলাম আমার যেখানে বাসা উত্তরায়, আজকে অন্তত
কম হলো 1000 লোকের মিছিল এবং ইয়ে হলো, মানে সরকারি দলের সেটি যেহেতু আমাদের এখানে এই আসনের সম্মানিত সংসদ সদস্য তিনি মৃত্যুবরণ করেছেন, তো স্বাভাবিকভাবে এক ধরনের এখানে একটা সামনে নির্বাচনের একটা আবহ তৈরি হচ্ছে। কিন্তু বিষয়টি যে কারণেই হোক, স্বাস্থ্য এবং জীবন বাঁচিয়ে রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি অবাক হয়ে দেখছিলাম দলে দলে লোক, শত শত লোক তারা মাঠে মিছিল করছে, রাস্তায় মিছিল করছে একসাথে, এবং কাঁধে কাঁধ মিলিয়ে, এবং মাস্ক নেই, যাদের আছে হয় গলায় ঝুলছে অথবা মানে কোথায় আছে পকেটে। তো এই বাস্তবতাটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা আসলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই এখন, এবং আইন প্রয়োগ করার জন্য আবার বেছে বেছে আমরা প্রয়োগ করি, আমাদের সুবিধা দেখে আমরা প্রয়োগ করি। তো আমরা যখন কমফোর্ট জোনে থাকি তখন মনে করি আইন কথা, আমরা আইনের কথা ভুলে যাই। এই বাস্তবতা থেকেই আমাদেরকে জিনিসটা দেখতে হবে। কিন্তু এই বিপদটা আসলে কি বলবো, যে বিপদটা তো রয়ে গেছে, এটি তো যাওয়ার কোনো এখনো আমরা কোনো এমনিতেই জুয়েল আসসালাম, আমাদের জীবনযাত্রা স্বাভাবিক বা মানুষের যে জীবন জীবিকার মানে স্বার্থে যেভাবে আমরা চলছি সেটি তো আসলে তাছাড়া কোনো উপায়ও নেই। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার জায়গাটাই আরেকটু সতর্ক থাকলে তো অসুবিধা নেই। সরকার যদি সেই জায়গায় আরেকটু প্রচারণা কিংবা সেই জায়গাগুলো থাকতে পারত কিনা। আপনার সাথে পুরোটাই একমত। আপনি দেখেন ভিয়েতনামকে আমরা সবসময় সামনে আনি, ভিয়েতনামে কিন্তু ছিল না কোনো কেস। তারা একটা বিচ এলাকা, সমুদ্র সৈকত এলাকা খুলে দিল, সেখানে 70-80 হাজার স্থানীয় মানে ভিয়েতনামের যে পর্যটক আছে তারা যাওয়ার পরে, জটলা করার পরে সেখানে কিন্তু আক্রমণ বেড়ে গেল। এখন ভিয়েতনামে কিন্তু আক্রমণ বাড়ছে। তো এখন দেখেন এই ভাইরাসটা অত্যন্ত ছোঁয়াচে, এটা খুবই ন্যাচারাল যে এটি যদি মানুষ যদি মেলামেশা করে এবং স্বাস্থ্যবিধি না মানে তাহলে এটা বাড়বে কোনো না কোনো ভাবে। যেমন ডক্টর আবুল হাসান মিল্টন বললেন, আমি শেষ করে দিই একটু, যে অস্ট্রেলিয়াতে তারা ফল পেয়েছেন, আমরাও কিন্তু এখানে আক্রান্ত এবং অনেকেই কিন্তু আক্রান্ত হয়ে আছে এবং আমরা জানি না। তো এই বাস্তবতায় আমাদের মাথায় রেখে আমাদের যা করণীয় আসলে করা উচিত। জি, তৌফিক মারুফ আসতে চাই। তৌফিক মারুফ, করোনার সেকেন্ড ওয়েভের কথা অনেকে বলেন, অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, সেই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাই। সামনে শীত, হ্যাঁ, বাংলাদেশে করোনার সেকেন্ড ওয়েভের কোনো রকম আশঙ্কা দেখেন কিনা? যদি সেকেন্ড ওয়েভ আসে সেটির কোনো রকম প্রয়োজনীয় প্রস্তুতি থাকা দরকার কিনা, সেটি আছে কিনা বাংলাদেশের? তৌফিক মারুফ। দেখুন, বাংলাদেশে আসলে অন্য দেশের সেকেন্ড ওয়েভ আর বাংলাদেশের সেকেন্ড ওয়েভের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অন্য দেশের পিক আর বাংলাদেশের পিকের মধ্যে এক ধরনের পার্থক্য আছে, যদিও বাংলাদেশের যারা বিশেষজ্ঞ বা বিজ্ঞানী যারা আছেন তাদের মধ্যেও মতবিরোধ আছে। তারা আসলে একমত হয়ে কিছু বলছেন না, একজন এক এক কথা বলছেন। যেমন কেউ কেউ যেটা বলছেন যে বাংলাদেশে পুরো জুন এবং জুলাই ফার্স্ট উইক পর্যন্ত একটা পিক উঠে গেছে, সেটি ঈদের কোরবানি ঈদের আগে নাগাদ নেমে গেছে, এবং আবার এখন কিছুটা উঠেছে এবং ঢাকার বাইরে কোথাও কোথাও খুব একটু আগের তুলনায় অনেক বেশি। এটিকে কেউ কেউ সেকেন্ড ওয়েভ বলার চেষ্টা করছেন বা বলছেন, যদিও আমি আবার বলছি যে অন্য আবার অনেকে সেটি আবার মানছেন না। এখন সবাই আবার একটা কথা বলছেন যে বাংলাদেশে একটা সাফল্য আছে, আমরা যারা পর্যবেক্ষণ করছি আমরাও সেই যারা কথা বলছেন তাদের কিছু মিলে যায় বা মিলাতে পারছি। সেটি হচ্ছে যে বাংলাদেশে কিন্তু কখনোই পিকের যে একদম স্পাইক উপরে খুব দ্রুত উঠে যাওয়া সেটি উঠছে না, বরং ধীরে মাথা কেটে দিয়ে যেভাবে চলছে, অর্থাৎ একটু ভোটা টাইপের সংক্রমণটা এগিয়ে চলছে, ধীর গতিতে এগিয়ে চলছে। এটিতে একটি ওই যে স্বস্তির কথা আপনি শুরুতে যেটা বললেন, এই জায়গাটিতে একটু স্বস্তি, এতে করে অন্তত পক্ষে যদি সেকেন্ড ওয়েভ হয়ও, আমি কালকেও কথা বলেছি 2-3 জনের সঙ্গে, তারা কিন্তু বারবার এটি বলেছেন যে বাংলাদেশের যদি সংক্রমণ এখন যেটি আছে এটি হয়তো আরো দীর্ঘায়িত হবে। ধারণা করা হচ্ছিল যে সেপ্টেম্বর নাগাদ কমে যাবে, একদম চলে যাবে এরকমটা, কিন্তু এখন যে পর্যায়ে আছে সংক্রমণটা যেহেতু ওই হারে উল্লেখযোগ্য হারে নামছে না, সুতরাং এটি আরো দীর্ঘায়িত হবে। কিন্তু খুব যে লাফিয়ে উঠবে আমেরিকার মতো কিংবা ইতালির মতো কিংবা ভারতের মতো, সেটি হওয়ার আশঙ্কাটা বাংলাদেশের নাই। তো সেটি কিন্তু বলছেন, তো ওই যদি সেকেন্ড ওয়েভ হয়ও সেটি ওই এই যে সংক্রমণ এখন যা আছে আর শনাক্ত যা আছে
পরীক্ষা করলেও এটি যে খুব একদম হাজার হাজার হয়ে যাবে, আমি যদি আপনি আসলে উদাহরণ দিয়ে একটু মানে বলি। সেকেন্ড ওয়েভ নিয়ে কোনো রকম মানে আশঙ্কা দেখছেন না সামনে। ধন্যবাদ। আসবো তৌফিক মারুফ, আবারও আমরা একটু যেতে চাই অস্ট্রেলিয়া, আবারও না, ডাক্তার। জি আসুন আমি একটু শেষ। জি তৌফিক মারুফ বলুন প্লিজ। যে আমি যেটি বলছি যে আশঙ্কা দেখছি না সেটি না, অর্থাৎ এখন যেটি চলছে ঢাকার বাইরে যেটি চলছে সেটি কিন্তু বিশেষজ্ঞদের কেউ কেউ সেকেন্ড ওয়েভ বলছেন, কিন্তু আমাদের সেকেন্ড ওয়েভ, আর যখনই আমরা সেকেন্ড ওয়েভ শব্দটা বলবো সেটি অনেকে মনে করবেন যে আমেরিকার মতো কিংবা ইতালির মতো। তো এটি মনে রাখা দরকার যে আমাদের এখানে সেরকম স্পাইক হবে না, এটি কিন্তু সবাই বলছেন, বরং এটি হয়তোবা যেটি 1 মাসের হতো সেটি আরো লেন্দি হতে পারে, কিন্তু এই ইয়েটা মৃত্যুটাও কোন মিল্টন ভাই যে জিনিসটি বললেন যে যদি আমরা আজকে অনেক ধন্যবাদ তৌফিক মারুফ। আসবো আবারও। যদি হঠাৎ করে জি আমরা যেতে চাই অস্ট্রেলিয়ায় ডাক্তার আবুল হাসনাত পিল্টন। আবুল হাসনাত পিল্টন শুনছিলেন নিশ্চয়ই। আমি আমার আসলে যেটি জানার আগ্রহ ছিল সেটি হচ্ছে যে মানে নিশ্চয়ই জীবন জীবিকার স্বার্থে আমাদের এভাবেই চলতে হবে, কিছু করার নেই। সবাই মানুষ বেরিয়ে বাইরে আসবে, অফিস করবে, গণপরিবহনে চলবে, সবই ঠিক আছে, কিন্তু মানে কি ধরনের সতর্কতা মেনে আসলে চলা উচিত যাতে করে নতুন করে বিপদের মধ্যে না পড়ে বাংলাদেশ? ডাক্তার আবুল হাসনাত মিল্টন। আমি একটু তৌফিক মারুফ ভাইয়ের কথাটা একটু বলি যে আমরা আসলে সেকেন্ড ওয়েভ আছি কিনা এই প্রশ্ন অবান্তর। আমরা তো ফার্স্ট ওয়েভটাই শেষ করতে পারিনি। আমাদের পিক আছে কিনা এই প্রশ্নটাও অবান্তর, কারণ আমরা সংক্রমণের হার ধারাবাহিকভাবে বজিয়ে রেখে পিক খুঁজতে যাওয়াটা এটা বৈজ্ঞানিক সম্মত নয়। কঠোর লকডাউন পালন করলেই কেবলমাত্র এই পিকটা মানে একটা পিক পরে নিচের দিকে আসে। আমাদের দুটো পথ, একটা হলো একটা কার্যকরী ভ্যাকসিন, দ্বিতীয় হলো ভ্যাকসিনটা না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলা। স্বাস্থ্যবিধি মানতে বলা হচ্ছে, মানার দুটো পথ আছে। একটা হলো যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য যে কর্মসূচিগুলো নেওয়া উচিত সেইগুলো শুরু থেকেই আমরা বলছি, সেইগুলো সঠিকভাবে অন্যান্য অসুখ নিয়ন্ত্রণে যেভাবে নেওয়া হয়েছে সেভাবে আমরা নিতে পারিনি। আর এখন কিছু জনসচেতনতা তৈরি হয়েছে মিডিয়ার কারণে, মানুষের নিজের আগ্রহের কারণে, তারপরেও সেটা যথেষ্ট নয়। এটা খুব সহজ, লকডাউন যেহেতু আমরা করছি না, আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকার তার জায়গা থেকে বলবেন, নিজের জায়গা থেকে যে দায়বোধ সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আমি নিজে বাঁচুন অন্যকে বাঁচান, এটা হলো খুব জরুরি। এত মানে আমাদের সাফল্য এবং ব্যর্থতা আছে করোনা নিয়ন্ত্রণে। আপনি আজকেই সংবাদপত্রে দেখলাম যে ইউকেতে, ব্রিটেনে তাদের ঋণ এত বেড়েছে যে জিডিপি ছাড়িয়ে গেছে। এটা একটি মোটামুটি খুব সহসা দেখা যায় না। অনেক বছর পরে ব্রিটেন এরকম একটা কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়েছে। ঠিক সেই জায়গায় বাংলাদেশের অর্থনৈতিক মুভমেন্ট গুলো আপনি দেখবেন, অর্জন গুলো দেখবেন যে এত কিছুর মধ্যেও এই সাফল্যটা বাংলাদেশকে দিতে হবে, শত্রুও দেবে। কিন্তু দুঃখের জায়গাটা হলো যে সফল একটা ক্যানভাসের মধ্যে কালো দাগ হয়ে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর ব্যর্থ। এখনো দেখেন এত পরিবর্তন হলো, সচিব থেকে শুরু করে অধিদপ্তরে মহাপরিচালক সবাই চলে গেল, এখনো দেখেন যে বিশেষ করে দুটো উঁচু পদে এই অধিদপ্তরে একজন হলো 17 দিন পরে স্বাভাবিক থেকে ভারপ্রাপ্ত হলেন, আরেকজন অতিরিক্ত মহাপরিচালক যাকে দিয়েছেন পদায়ন করেছেন, তার পদায়ন স্বাস্থ্যসম্মত বা বিধিসম্মত হয়নি বলে মিডিয়ায় উঠে আসছে। তো এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি একটি বিধ্বংসী উক্তি দিয়েছেন যে করোনা এমনি এমনি চলে যাবে, ভ্যাকসিন লাগবে না। এবং যেদিন তিনি এই কথাটি বলেছেন পরের দিন থেকে সারা দেশে বিশেষ করে ঢাকা শহরে এই মাস্কহীনতা সর্বোচ্চ পর্যায়ে গেছে। এবং যাকেই জিজ্ঞেস করা হয়েছে, রিকশাওয়ালা বলেন, যাকে বলে মন্ত্রী বলেছেন করোনা থাকবে না, তো এমনিতে করতে পারছেন না, বরং মাঝে মধ্যে এই অমৃত বচন দিয়ে। ডাক্তার আবুল হাসনাত পিল্টন ধন্যবাদ। নিশ্চয়ই সরকার তার জায়গা থেকে করণীয় যতটুকু করণীয় ততটুকু করবেন। আমরা একটু প্রণব স্যার আপনার কাছে আসতে চাই। প্রণব স্যার, একটা বিষয় খুবই মানে
আজকে সারাদিন এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ড্রেনে টাকা ভাসছে, এই বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই। রাজশাহীতে আসলে ঘটনাটি ঘটেছে একেবারেই সংক্ষেপে। রাজশাহী রেলওয়ে অফিসার্স রেস্ট হাউসের সামনে যে ড্রেন, সেখানে মানে টাকা ভেসে যাচ্ছে এবং অনেকেই সেই ড্রেনে নেমেছেন, টাকা তুলেছেন। এবং মূল বিষয় হচ্ছে যে টাকার মানে মালিক মানে কেউ আসলে এই টাকা নিয়ে কারো কোনো অভিযোগ নেই। মানে কি বলবেন এই বিষয় নিয়ে? দেখেন, আমি পুরো ঘটনাটা এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি। আপনি কিছুদিন আগে দেখেছেন যে কুচি কুচি করে কাটা টাকা আমরা পেয়েছিলাম বগুড়ার দিকে। পরে দেখা গেল ওটা মানে কেন্দ্রীয় ব্যাংক ওইভাবেই টাকাটা ধ্বংস করে। আর সেটা একটা নিয়ম ভাবে হয়েছিল, কিন্তু সেটা মানুষের বিভ্রান্ত। এখানে কিন্তু পুরোপুরি আস্ত টাকা, কেউ 1000 টাকা পেয়েছেন, কেউ 500 টাকা পেয়েছেন, কেউ 100 টাকা পেয়েছেন। হ্যাঁ, সেটি এটা আপনি যতটুকু পেয়েছেন সেই খবরটুকু আমরা পেয়েছি, এর বেশি খবর আমাদের হাতেও এখন পর্যন্ত আসেনি। মানে এটা নিশ্চয়ই আরো একদিন দুদিন লাগবে এটার ভিতরের বা পেছনের খবরটুকু পেতে, যথাযথ কারণটি কি। তবে এইটি এখন এই টাকাটা আমার একটি সন্দেহ, এবং আমি বলেছি আমাদের প্রতিনিধিদের খোঁজ নেবেন যে এই টাকাটা জাল টাকা কিনা, এটা আমার একটা খুব সন্দেহ হয় যে কেউ না কেউ এটি ফেলে দিল কিনা, তার মধ্যে জাল টাকা আছে কিনা, এইটা একটু দেখতে হবে। বা এত টাকা মানে এই টাকাটা কোথেকে এলো সেটার উৎস যদি আমরা খুঁজে মানে না পাই, তাহলে কিন্তু এই বিভ্রান্তিটা কাটবে। ফলে আমি এখন পর্যন্ত নিজেও বিভ্রান্তির মধ্যে আছি, এবং আমরা নিশ্চয়ই এটা অনুসন্ধান করব, অনুসন্ধান করে কারণ খুঁজে পেলে তারপর বলা যাবে। জি, ধন্যবাদ। জোলা সালাম, একটু আপনার মতামত জানতে চাই এই বিষয় নিয়ে। এটা নিয়ে আসলে আলাদা করে তো তেমন কিছু বলার নেই। টাকা এটা একটু মানে বলা হচ্ছে কেন, মানে ড্রেনে এরকম টাকা ভাসতে মানে না, এটা তো কেউ স্মরণ করতে পারেন না, কোনোদিন দেখেছেন কিনা? এক। 2 নম্বর হচ্ছে যে এতগুলো টাকা আসলে কেউ মালিক খুঁজে পাওয়া যায়নি, কেউ অভিযোগও করেনি, এবং মানে অনেকে ধারণা করছেন এগুলো দুর্নীতির টাকা। দেশে টাকার তো অভাব নাই, মানুষের কাছে অনেকের কাছে নাই, কিন্তু দেশে টাকার অভাব নাই। এগুলো আমরা দেখেছি, বস্তায় বস্তায় টাকা বেরোচ্ছে কোথা থেকে। সিন্ধুকে কোটি কোটি টাকা, যে অবাক করা ব্যাপার। ঘরের মধ্যে ভল্ট করে টাকা হয়েছে, টাকা আসবে না কেন? যে স্বাস্থ্য অধিদপ্তর চুক্তি করেছে অটো পার্টস সরবরাহকারীর সাথে, কোনো সাপ্লাই জানায় 9 কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে গেছে, তো টাকা তো আসবেই। এই ধরনের টাকা যখন একটু হুমকি ধামকি থাকে, ভয় থাকে, কেউ ওয়াচ করছে, এরকম হতেই পারে। তো যার জন্য হয়েছে যে টাকাটা আসলে যেটাই হোক, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে গভর্নেন্স সিস্টেম, সেগুলো দুর্বলতারই নানা পরিপ্রকাশ। কারণ আপনার অর্জিত টাকা আপনি কখনোই ফেলে দিবেন না। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে, সময় শেষ, আমরা একেবারেই শেষ পর্যায়ে। তৌফিক মারুফ, আপনার কাছে যেতে। তৌফিক মারুফ, আমরা একটু মানে আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু দীর্ঘদিন ধরে আপনি স্বাস্থ্য নিয়ে কাজ করেন, মানে কি ধরনের পদক্ষেপের মধ্য দিয়ে আসলে যাওয়া উচিত, একেবারেই এক বাক্যে জানতে চাই, করোনার যে পরিস্থিতি বাংলাদেশে। অবশ্যই এখন প্রথমত বাংলাদেশের পরিস্থিতিটা কি আছে, এটি একদম নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা দরকার। পর্যবেক্ষণ করে আমরা যে স্বাস্থ্যবিধির কথা বলছি, এটি আসলে এখন আর আগের কোন কৌশল কাজ করবে না, নতুন কৌশল বের করা খুবই জরুরি। কারণ আমরা অনেক ধন্যবাদ। আমরা শেষ করব ডাক্তার আবুল হাসনাত মিল্টন, কি ধরনের একেবারেই এক বাক্যে শেষ করতে চাই বাংলাদেশ নিয়ে আপনার কোন রকম যদি সতর্ক বার্তা থাকে? আসলে আমার একটাই বার্তা যে সারা দেশব্যাপী খুব অ্যাগ্রেসিভ ক্যাম্পেইনিং এ যেতে হবে, যাতে মানুষ স্বাস্থ্যবিধি মানার জন্য উদ্বুদ্ধ হয়। ভয় দিয়ে, ধমক দিয়ে, ভ্রাম্যমাণ আদালত দিয়ে তোমরা পারছি না। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে ডাক্তার আবুল হাসনাত মিল্টন, তৌফিক মারুফ, প্রণব সাহা, জোলা সালাম, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিউজ রুম সংলাপ। দেখাবে নিশ্চয়ই